নমস্কার। আগস্ট মাস থেকে শুরু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে জনগণনা 2027। কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনি জানতে পারবেন জনগণনার ক্ষেত্রে কি কি তথ্য দিতে হবে, দেশ জুড়ে জনগণনা কোন কোন রাজ্যে কবে কবে হবে তার তালিকা কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গেও জনগণনা শুরু হবে এবং যেটা জানা গেছে সেটা হলো 1 আগস্ট থেকে 15 আগস্টের মধ্যে সেলফ এনুমারেশন হবে। এই ডিজিটাল ভারতে কিন্তু ডিজিটাল পদ্ধতিকে বিশেষভাবে অবলম্বন করা হয়েছে। ভারতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি পোর্টাল খোলা হয়েছে এবং সেই পোর্টালের মাধ্যমে জনগণনা সম্পর্কিত সমস্ত তথ্য এবং সেলফ এনুমারেশন অর্থাৎ স্বগণনা কিভাবে হবে, কিভাবে করতে হবে সেই সম্পর্কিত একাধিক তথ্য দিয়ে দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যম দিয়ে আমরা জানব এই যে জনগণনা সেখানে কি কি প্রশ্ন থাকবে এবং কি কি উত্তর আপনাদের দিতে হবে, সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো। এছাড়াও কোন ওয়েবসাইটের মাধ্যম দিয়ে আপনারা এই কাজটি করতে পারবেন সেটাও আমরা জানতে পারবো। তো চলুন ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবার চেষ্টা করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। তো চলুন শুরু করি। তো জনগণনা বা সেন্সাসের জন্য প্রথমে আপনাদের চলে আসতে হবে কেন্দ্রীয় সরকারের এই ওয়েবসাইটে ac.census.gov.in। আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং এখানে চলবে এই পোর্টালটি অ্যাভেলেবেল থাকবে সকাল 6টা থেকে রাত 12টা অবধি। প্রথমে আপনাদের এখান থেকে স্টেটটি সিলেক্ট করতে হবে। আমরা যেরকম এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছি, এখানে আপনাকে ক্যাপচাটি পূরণ করতে হবে, করে এখানে ভেরিফাই অ্যান্ড প্রসিড এখানে ক্লিক করতে হবে। বাট করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে দেখুন ওয়েস্ট বেঙ্গলে এটি শুরু হবে 1 আগস্ট 1/8/2026 থেকে চলবে 15 আগস্ট 2026 অবধি। তখন কিন্তু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যম দিয়ে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। যখন এটি চালু হবে তখন আমরা অবশ্যই দেখিয়ে দেবো অনলাইনে আপনারা কিভাবে এই সেলফ এনুমারেশন ফর্ম অর্থাৎ স্বজনগণনার যে ফর্মটি আছে সেটি আপনারা ফিল আপ করবেন। এছাড়াও আমরা যদি এখান থেকে দেখতে চাই যে কখন কোন স্টেটে কি চলছে, মানে কোন টাইমে হবে, তার জন্য আমরা এখানটায় দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে কিছু জিনিস দেওয়া রয়েছে। এখানে লেখা হচ্ছে এসি পিরিয়ড। আমরা যদি এখানটা ক্লিক করি তাহলে এখান থেকে দেখিয়ে দেবে দেখুন পশ্চিমবাংলার ক্ষেত্রে, এখানে ইংলিশও আছে দেখুন, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখাচ্ছে দেখুন 1 আগস্ট টু 15 আগস্ট। আর এখানটা দেখেছে হাউস লিস্টিং অ্যান্ড হাউস সেন্সাস পিরিয়ড, মানে বাড়ি বাড়ি গিয়ে যেটা করা হবে সেটা হবে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর অবধি। এছাড়াও এখানে দেখুন অন্যান্য স্টেটগুলোরও দেওয়া আছে, অনেক জায়গাতে শুরুও হয়ে গেছে। যেরকম দিল্লিতে দেখুন 1 মে টু 15 মে এগুলো অলরেডি চলছে বা কিছু কিছু জায়গাতে শেষও হয়ে গেছে। তো এখান থেকে আমরা পিরিয়ডটা দেখে নিতে পারি এবং এখানে আপনাকে কি কি প্রশ্ন করা হবে এবং তার জন্য কি কি উত্তর দিতে হবে তার জন্য এখানে একটি এসি কোশ্চেন্স এখানে দেওয়া আছে। এখানে দেখুন আমরা যদি ক্লিক করি তাহলে এখানে কোশ্চেনটি দেখা যাবে, এখানে হিন্দিতে আছে আর একটু নিচের দিকে যদি আমরা যাই তাহলে এখানে ইংলিশে আছে। আমি সম্পূর্ণ এটিকে একটু বাংলায় অনুবাদ করে আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। যেরকম প্রথমে এখানে রয়েছে দেখুন 2027 সালের গৃহ তালিকা ও গৃহ গণনা তফসিলি স্বগণনা পোর্টাল ফর সেলফ এনুমারেশন, এখানে ওয়েবসাইটটির নাম দেওয়া আছে দেখতেই পাচ্ছেন। এবার প্রথম কলম 1 আর এখানে আইটেম কলম 1 এ এটা থাকছে লাইন নাম্বার। তারপর এখানে যেটা থাকছে সেখানে থাকছে 2 নম্বরে থাকছে ভবন নম্বর, এটা পৌরসভা বা স্থানীয় কর্তৃপক্ষ অথবা জনগণনার নম্বর। আর 3 নম্বরে থাকছে জনগণনা গৃহ নম্বর। তবে এগুলো আপনাদের কিছুই করতে হবে না, এটা বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শনের সময় স্বগণনার তথ্য যাচাই করে গণনাকারী পূরণ করবেন। এগুলো কিন্তু নিজেদের কিছু করার দরকার নেই। পরবর্তী যেটা আছে সেটা হলো দেখুন কলম 4, 5 ও 6 জনগণনা গৃহের মেঝে, দেয়াল ও ছাদের প্রধান নির্মাণ সামগ্রী। প্রথমে আসে দেখুন এখানে মেঝেতে কি আছে দেখুন, যদি কাদা হয়, কাদার মেঝে হয় তাহলে 1 নম্বর, কাঠ বা বাঁশ হলে 2 নম্বর, পোড়াইট হলে 3, পাথর 4, সিমেন্ট 5, মোজাইক বা ফ্লোর টাইলস হলে 6 আর অন্যান্য হলে 7। আপনাদের কিন্তু এই নাম্বারগুলো এনুমারেশন ফর্মে লিখতে হবে, অর্থাৎ এই আইটেম নাম্বারগুলো। এখানে যেটা হবে সেটা ওখানে বক্স করা থাকবে, আমি যখন হবে তখন তো আমরা দেখিয়ে দেবো। এর পরবর্তী আসছে দেখুন দেয়ালের ক্ষেত্রে ঘাস, খড়, বাঁশ ইত্যাদি হলে 1 নম্বর, প্লাস্টিক পলিথিন হলে 2, কাদা বা কাঁচা ইট হলে 3 নম্বর, কাঠ 4 নম্বর, গাঁথনি ছাড়া পাথর 5 নম্বর, গাঁথনি করা পাথর 6 নম্বর, জিআই ধাতু বা অ্যাসবেস্টাস শীট হলো 7 নম্বর, পোড়াইট 8 নম্বর, কংক্রিট হলে 9 নম্বর, অন্যান্য হলে 0। এখানেও একই পন্থায় এই সংখ্যাগুলি আপনাদের নির্ধারিত বক্স যেগুলি থাকবে সেগুলিতে বসাতে হবে। এবার আসছে হলো ছাদের ক্ষেত্রে ঘাস, খড়, বাঁশ, কাঠ, কাদা ইত্যাদি দিয়ে হলে 1 নম্বর, প্লাস্টিক পলিথিনের ছাদ হলে 2 নম্বর, হাতে তৈরি টালি হলে 3 নম্বর, মেশিনে তৈরি টালি হলে 4 নম্বর, পোড়াইট হলে 5 নম্বর, পাথর 6 নম্বর,
স্লেট হলে 7 নম্বর, জিআই বা ধাতু বা অ্যাসবেস্টাস শিট হলে 8 নম্বর, কংক্রিট হলে 9 নম্বর, অন্যান্য 0। এইবার যেটা আসছে সেটা হলো কলম 7। এখানে বলা আছে দেখুন, জনগণনা গৃহের ব্যবহার নির্ধারণ করুন, প্রকৃত ব্যবহারের বিষয়টি লিখুন এবং এরপর নিচের তালিকা থেকে উপযুক্ত কোডটি নির্বাচন করে কলমের বাম দিকের বক্সে তা লিপিবদ্ধ করুন। এবার বলা আছে দেখুন, বাড়ি বাড়ি পরিদর্শনের সময় স্বগণনা তথ্য যাচাই করে গণনাকারী পূরণ করবেন। সেটা কোনটা পূরণ করবেন? যেখানে কলম 8 যেটা আছে, যদি কলম 7 কোড 1 বা 2 হয়, যেটা এরা বলে দেবে জনগণনা গৃহের ব্যবহারে নির্ধারণ করুন। এটা এখান থেকে যে গৃহের যে ব্যবহার করা হয়েছে এখানে দেখা যাচ্ছে দেখুন, ছাদ, দেয়াল, মেঝে সব নিয়ে, সেটা দিয়ে যিনি জনগণনা করতে আসবেন তিনি সেখানে 1 বা 2 সেটা উল্লেখ করে দেবেন। যেরকম কোড 1 বা 2 হয় তবে গৃহের অবস্থা 1 মানে হলো ভালো, আর 2 হলো বাসযোগ্য, আর জীর্ণ বা ভগ্নপ্রায় হলো 3। এটা তারা উল্লেখ করে দেবে, সেটা 1 বা 2 বা যেটা হবে সেটা তারা উল্লেখ করে দেবে, সেই অনুযায়ী সেই কলামে এখানটায় বসাতে হবে। এবার কলম 9 নম্বরে, এটা হলো গৃহের নম্বর। প্রতিটি পরিবারকে আলাদা ক্রমিক নম্বর দিন এবং প্রতিটি প্রাতিষ্ঠানিক পরিবারের ক্ষেত্রে 999 লিখুন। এখানে প্রাতিষ্ঠানিক পরিবার বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হলো ধরুন কোনো মেস বা একসঙ্গে অনেকে থাকেন, এগুলোকে প্রাতিষ্ঠানিক পরিবার, বা যেখানে ধরুন বৃদ্ধাশ্রম এরকম ধরনের যে বা বাচ্চাদের যে আশ্রম আছে এরকম ধরনের, এগুলোকে প্রাতিষ্ঠানিক পরিবার বলা হচ্ছে। এটা অটোমেটিক জেনারেটেড হয়ে যাবে, এখানে কিছু করবার দরকার নেই। 10 নম্বর কলমে এই পরিবারে সাধারণত বসবাসকারী ব্যক্তির মোট সংখ্যা, সেটা কিন্তু 10 নম্বর কলমে লিখতে হবে। এইবার কলম 11, 12, 13 পরিবারের যিনি প্রধান তার সম্পর্কিত তথ্য। 11 নম্বর কলমে যিনি পরিবারের প্রধান তার নামটি লিখতে হবে। আর প্রাতিষ্ঠানিক পরিবারের ক্ষেত্রে 12 ও 13 নম্বর কলম পূরণ করবেন না। মানে যেটা বলা হলো যে যেরকম ধরুন কোনো বৃদ্ধাশ্রম বা অন্যান্য যেগুলি আছে, যেগুলি প্রাতিষ্ঠানিক পরিবার হিসাবে গণ্য হয়, সেখানে 12 আর 13 এই দুটো ফিল আপ করবার দরকার নেই। কিন্তু সাধারণ নাগরিকের ক্ষেত্রে কিন্তু 12 আর 13 নম্বর, যেরকম যিনি পরিবারের প্রধান তার লিঙ্গ, পুরুষ যদি হয় তাহলে 1, নারী হলে 2, আর ট্রান্সজেন্ডার ব্যক্তি হলে 3 নম্বর। এবার যদি এসসি বা এসটি বা অন্যান্য হয়, এসসি হলে 1, এসটি হলে 2, অন্যান্য হলে 3। এবার তফসিলি জাতিভুক্তরা কেবল হিন্দু, শিখ ও বৌদ্ধ ধর্মের অনুসারী হতে পারেন, অন্য কোনো ধর্মের নয়। তবে তফসিলি উপজাতিভুক্তরা যে কোনো ধর্মের হতে পারেন। এখানে দেখো, তফসিলি জাতিভুক্ত যারা সেটা হতে পারবে কেবলমাত্র হিন্দু, শিখ আর বৌদ্ধ অনুসারী হতে পারবেন, কিন্তু অন্য কোনো ধর্মের কিন্তু হতে পারবে না এসসি বা এসটি। বাট তফসিলি উপজাতি যারা তারা কিন্তু যে কোনো ধর্মের হতে পারবেন, এটা কিন্তু খুব উল্লেখযোগ্য একটি পয়েন্ট। এবার যেটা চলে আসে কলম 14 থেকে 34, সাধারণ পরিবারের ক্ষেত্রে 14 থেকে 34 নম্বর কলমগুলি পূরণ করুন। প্রাতিষ্ঠানিক পরিবার এবং অ-আবাসিক আদমশুমারি গৃহের ক্ষেত্রে ড্যাশ চিহ্ন দিন। মানে প্রাতিষ্ঠানিক পরিবার যেখানে যদি হয় তাহলে সেগুলোতে ড্যাশ চিহ্ন দিতে হবে। যেরকম কলম 14তে বলা হয়েছে, এই বাড়িটির মালিকানার অবস্থা, সেটা নিজস্ব মালিকানাধীন হলে 1, ভাড়াটিয়া কিন্তু অন্য কোনো নিজস্ব বাড়ি আছে, ভাড়া থাকেন বা নিজের বাড়ি আছে, অত বাড়ি তৈরি হচ্ছে, অন্য জায়গায় ভাড়া রয়েছেন, সেক্ষেত্রে 2, ভাড়াটি এবং নিজস্ব কোনো বাড়ি নেই সেক্ষেত্রে 3, আর অন্যান্য ক্ষেত্রে 4। এগুলো কিন্তু উল্লেখ করতে হবে, এই জাস্ট নাম্বারগুলো আপনাদের লিখতে হবে এখানে পরিষ্কারভাবে যেগুলি দেওয়া রয়েছে। এবার বাসযোগ্য কক্ষের সংখ্যা শুধুমাত্র এই পরিবারের দখলতা, যে পরিবারের এখানে এনুমারেশন ফিল আপ করা হচ্ছে, রেকর্ড 0, 1, 2, 3। যেরকম রান্নাঘর, বাথরুম, শৌচাগার, স্টোর রুম, চলাচলের পথ এবং বারান্দা অন্তর্ভুক্ত করবেন না। খালি বাসযোগ্য, অর্থাৎ যেখানে থাকেন যে ঘরে, সেই ঘরের সংখ্যাটা খালি উল্লেখ করতে হবে। বসার ঘর, শোবার ঘর, খাবার ঘর, ড্রয়িং রুম, পড়ার ঘর, কাজের লোকের ঘর এবং অনুরূপ অন্যান্য কক্ষ অন্তর্ভুক্ত করুন। এর মধ্যে কিন্তু যেটা ঘর হবে তার মধ্যে কিন্তু রান্নাঘর, বাথরুম, শৌচাগার, স্টোর রুম, চলাচলের পথ, বারান্দা এগুলো থাকবে না। বাট যদি বসার ঘর হয় সেটাকে উল্লেখ করতে হবে, সেগুলি ঘরের মধ্যে পড়বে। শোবার ঘর, খাবার ঘর, ড্রয়িং রুম, পড়ার ঘর, কাজের লোক যদি আলাদা কোনো ঘরে থাকে সেই ঘর, সেগুলো কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে। সেটা বাসযোগ্য কক্ষের সংখ্যা হিসাবে কতগুলি সেটা লিখতে হবে। এবার 16 নম্বর পয়েন্টে যেটা আছে সেটা হলো, এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, সেটা 0, 1, 2, 3 এই হিসাবে লিখবেন, যতজন থাকবে বিবাহিত দম্পতি। এবার কলম 17 থেকে 25 পরিবারের জন্য উপলব্ধ সুযোগ সুবিধা। প্রথমেই আসছে এখানে দেখুন, পানীয় জলের প্রধান উৎস, নিচের তালিকা থেকে কোডটি দিন। যেরকম হলো শোধনাকৃত উৎসের কলের পানি, সেটা দিলে 1 নম্বর, অপরিশোধিত উৎসের কলের পানি 2 নম্বর, যদি কুয়ো থাকে তাহলে 3 নম্বর, হ্যান্ড পাম্প 4 নম্বর, নন কূপ বা বোরহোল থাকলে 5 নম্বর, ঝর্ণা হলে 6 নম্বর, নদী বা খাল যেখান থেকে জল মেনলি নেওয়া হয় আর কি কাজের ক্ষেত্রে বা পানীয় জলের ক্ষেত্রে, জলাধার, পুকুর, হ্রদ হলে 8 নম্বর, প্যাকেটজাত বা বোতলজাত পানি হলে 9 নম্বর, আর অন্যান্য উৎস হলে 0। মানে যেটা আপনারা ব্যবহার করেন পানীয় জল হিসাবে সেটা এখানে সেই নাম্বারটি উল্লেখ করতে হবে। এবার পানীয় জলের উৎসের প্রাপ্যতা, কোথায় পানীয় জল রয়েছে সেটা, যদি ধরুন আপনার টাইম কল থাকে সেটা চত্বরের ভেতরে না চত্বরের কাছাকাছি না দূরে। এখানে প্রাঙ্গণের সন্নিকটে বলতে শহরাঞ্চলে 100 মিটারের মধ্যে
এবং গ্রামাঞ্চলে 500 মিটারের মধ্যবর্তী দূরত্বকে বোঝানো হয়েছে। যে প্রাঙ্গণের সন্নিকটে, যেটা আর কি এই যে চত্বরের কাছাকাছি, সেটা বলতে এই মিটার অনুযায়ী শহরাঞ্চলে 100 মিটার এবং গ্রামাঞ্চলে 500 মিটারের মধ্যে হতে হবে। এবার আলোর প্রধান উৎস, এটা হলো 19 নম্বর কলমে। আলোর প্রধান উৎস বিদ্যুৎ না কেরোসিন না সৌরশক্তি না অন্যান্য বা অন্য কোনো উৎস। আরেকটা হলো আলোর কোনো ব্যবস্থা নেই। এবার পায়খানার সুবিধা, হ্যাঁ শুধুমাত্র নিজস্ব ব্যবহারের জন্য এক, অন্য পরিবারের সাথে যৌথ ব্যবহার, সার্বজনীন শৌচাগার, আর আরেকটা হলো খোলা স্থান। সেটা পায়খানার যে সুবিধা আছে সেটা এখানে উল্লেখ করতে হবে। 21 নম্বর কলমে যেটা হয়েছে, যদি 20 নম্বর কলমে 1 বা 2 থাকে তবে পায়খানা ধরন, যেরকম 1 বা 2 বলতে এখানে কি বলা হয়েছে, শুধুমাত্র নিজস্ব ব্যবহারের জন্য আর অন্য পরিবারের সাথে যৌথ ব্যবহারের জন্য 1 বা 2 হলে তাহলে এখানে নিচের তালিকা থেকে নির্বাচন করতে হবে। ফ্ল্যাশ বা ঢালা ফ্ল্যাশ ল্যাট্রিন সংযুক্ত, তার মধ্যে আছে দেখুন পাইপযুক্ত নিকাশন ব্যবস্থা, সেপটিক ট্যাঙ্ক না অন্যান্য সিস্টেম, সেটা বলতে হবে যেটা আপনাদের পায়খানার যে সুবিধা রয়েছে। এর পরবর্তী আছে যুগ্ম গর্ত বিশিষ্ট ল্যাট্রিন, এটা স্ল্যাব বা বায়ু চলাচল বিশিষ্ট ব্যবস্থা সহ উন্নত পিট না স্ল্যাব বা খোলা গর্ত ছাড়া। আরেকটা আছে দেখুন একক গর্তের ল্যাট্রিন, স্ল্যাব বা বায়ু চলাচল ব্যবস্থা সহ উন্নত পিট না স্ল্যাব বা খোলা গর্ত ছাড়া। আর এটা হচ্ছিল পরিষেবা ল্যাট্রিন, মানুষের দ্বারা মল অপসারণ, পশুচালিত ব্যবস্থার দ্বারা মল অপসারণ না খোলা নর্দমায় মল ফেলা হয়। এখানে সেই অনুযায়ী আপনাদের কিন্তু উল্লেখ করতে হবে যখন জনগণনার যে ফর্মটি থাকবে সেই ফর্মে, খালি জাস্ট নাম্বারগুলো লিখতে হবে। এখানে তো ডিটেলস এখানে বলে দেওয়াই রয়েছে। 22 নম্বর বজ্র জল নির্গমন পথটির সংযোজন রয়েছে কিনা, বদ্ধ নিকাশি ব্যবস্থা, খোলা নিকাশি ব্যবস্থা না নিকাশি নেই, অর্থাৎ ড্রেনের ওপর স্ল্যাব ঢালাই করা আছে নাকি না ড্রেনটা খোলা না কোনো নিকাশি ব্যবস্থা নেই, সেটা উল্লেখ করতে হবে। 23 নম্বর কলমে যেটি রয়েছে দেখুন চত্বরের মধ্যেই স্নানের সুবিধা রয়েছে কিনা, হ্যাঁ যদি বাথরুম হয়, আর ছাদহীন ঘেরা জায়গা, আর না হলে 3 নম্বর। এবার রান্নাঘর এবং এলপিজি বা পিএনজি সুযোগের সুবিধা, রান্নাঘরে রান্না করা এলপিজি পিএনজি সংযোজন আছে না সংযোজন নেই, একই পন্থায় রান্নাঘরের বাইরে কিন্তু বাড়ির ভেতরে রান্না করা, সেখানেও এলপিজি পিএনজি সংযোজক আছে না নেই। আর এটা হচ্ছে বাড়ির বাইরে বা খোলা জায়গায় রান্না করা, সেখানেও একই আছে, এলপিজি বা পিএনজি সংযোগ আছে না নেই। আরেকটা হলো রান্নার প্রয়োজনীয় অথবা যারা মেস ফেসে থাকেন তারা হোটেলে খান বা এরকম কোনো যদি ব্যবস্থা থেকে থাকে সেরকম। 25 নম্বর কলমে যেটা আছে রান্নার কাজে ব্যবহৃত প্রধান জ্বালানি, যদি 24 নম্বর কলমে 1 থেকে 6 থাকে, এই যে এখানে দেখুন 24 নম্বর কলম যেটি আছে, এই যে 24 নম্বর কলম 1 থেকে 6 অর্থাৎ এর মধ্যে যদি থাকে তাহলে সেটা হলো নিচের তালিকা থেকে জ্বালানি কাঠ না ফসলের অবশিষ্টাংশ না ঘুঁটে না কয়লা লিগনাইট কাঠকয়লা, এই দিয়ে যাদের এলপিজি বা পিএনজি সংযোজন নেই সেক্ষেত্রে কেরোসিন না এখানে এলপিজি বা পিএনজি সে তো বলাই আছে, বিদ্যুৎ বায়োগ্যাস সৌর না অন্যান্য কোনো ব্যবস্থা। এবার কলম 26 থেকে 32 পরিবারের মালিকানাধীন সম্পদ, সম্পূর্ণ কিছু সবকিছু কিন্তু এখানে উল্লেখ করতে হবে। প্রথমে আছে দেখুন রেডিও বা ট্রানজিস্টার, হ্যাঁ প্রথাগত রেডিও সেট, মোবাইল বা স্মার্টফোন না অন্য কোনো ডিভাইস, সেটা এই নাম্বার অনুযায়ী লিখতে হবে। সেরকম আছে টেলিভিশন, হ্যাঁ দূরদর্শন ফ্রি ডিশ অ্যান্টেনা না অন্যান্য ডিটিএইচ না ডিশ টু কেবল সংযোগ না অন্য কোনোটি না একেবারে কোনো কিছুই নেই। ইন্টারনেটের সুবিধা, হ্যাঁ ল্যাপটপ বা কম্পিউটার ইন্টারনেটের সুবিধা আছে না মোবাইল না স্মার্টফোনে না অন্য কোনো ডিভাইসে, সেগুলো লিখতে হবে। ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, হ্যাঁ বা না, 1 হলে হ্যাঁ 2 হলে না। সেরকম এখানে আছে দেখুন টেলিফোন এবং মোবাইল ফোন স্মার্টফোন, শুধুমাত্র ল্যান্ডলাইন যদি থাকে তাহলে হ্যাঁ, আর মোবাইল ফোন থাকলে কী ধরনের আছে স্মার্টফোন না অন্যান্য সাধারণ ফোন না দুটোই আছে স্মার্টফোন এবং সাধারণ ফোন না কোনোটাই নেই, সেটা উল্লেখ করতে হবে। 31 নম্বর কলমে যেটা আছে সাইকেল স্কুটার মোটরসাইকেল বা মোপেড, যদি সাইকেল থাকে তাহলে 1 নম্বর, স্কুটার বা মোটরসাইকেল বা মোপেড যদি থাকে 2 নম্বর, যদি দুটোই থাকে তাহলে 3 নম্বর, আর কিছুই যদি না থাকে তাহলে 4 নম্বর। এবার 32 নম্বর কলমে আছে গাড়ি জিপ ভ্যান, যেটাই আপনাদের থাকুক না কারণ নিজস্ব গাড়ি যদি থাকে তাহলে হ্যাঁ, জিপ বা ভ্যান যদি থাকে তাহলে হ্যাঁ, না হলে না। 33 নম্বর কলমে যেটি আছে সেটি হলো পরিবারে প্রধানত যে শস্যটি খাওয়া হয়, সেটা হলো চাল না গম না জোয়ার না বাজরা না ভুট্টা না অন্য কোনোটি, যেটা হয় যেরকম বাঙালিদের ক্ষেত্রে প্রধানত চাল, সেক্ষেত্রে এরকমই লিখতে হবে। আর 34 নম্বর কলম এটা হলো মোবাইল নম্বর, শুধুমাত্র আদমশুমারি সংক্রান্ত যোগাযোগের জন্য নিবন্ধনের বিবরণ থেকে স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করা হয়েছে। এখানে অটোমেটিক এটি চলে আসবে মোবাইল নম্বর, যখন মোবাইল নম্বর দেওয়া হবে সেটা অটোমেটিক এখানটায় চলে আসবে ফর্মে। তাহলে বুঝতে পারলেন এইভাবে ফর্মের মধ্যে কলম অনুযায়ী বুঝিয়ে দিলাম যে কি কি প্রশ্ন থাকবে এবং সেগুলি কিভাবে আপনাদের উত্তর দিতে হবে, এরকম নাম্বার লিখে লিখে। যখন ফর্মটি আসবে 1 আগস্ট থেকে 15 আগস্টের মধ্যে এই সেলফ এনুমারেশন ফর্ম বা সহজ গণনার ফর্ম যেটি আছে সেটি যখন ফিল আপ করতে হবে তখন অবশ্যই আপনাদের এই ব্যাপারটি কাজে লাগবে। তাই জন্য আগের থেকে আমি এই ব্যাপারটি জানিয়ে দিলাম যাতে আপনাদের ফর্ম ফিল আপ করতে কোনো রকম অসুবিধা না হয়। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ,
চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।